হ্যালো এভরিওয়ান, চলে এলাম দাদা ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে। তোমাদের সকলের অনেক কমেন্ট এবং আমার পার্সোনাল ফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ কমেন্ট দেখে আমাকে তাড়াতাড়ি বিয়ের ব্লগটা নিয়ে চলে আসতে হলো। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি পুরো লাল টুকটুকে বউ সেজে। আমি এই প্রথমবার বেনারসি শাড়ি পরে এইভাবে সেজেছি, তো আমার এই লুকটা অবশ্যই জানাবে কেমন হয়েছে। তো পুরো রেডি হয়ে চলে এসেছি বরের গাড়ির কাছে। তো এটা হচ্ছে দাদা ভাইয়ের গাড়ি। এই গাড়িটাতে আজকে দাদা ভাই আনতে যাবে ভাবিকে, তো আমরাও পেছনে যাব, যেহেতু আমরা বাইকে করে যাব। আর এদিকে দেখো আমার দিদিরা সবাই মিলে বরের গাড়িতে উঠে পড়েছে, আর আমরা এদিকে যাচ্ছি বরের গাড়ির পেছনে বাইকে করে। বরের গাড়িতে যাওয়ার থেকে যেটা বাইকে যাওয়ার মজা, সেটা আমাদের সাথে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। পুরো পাড়াটা এইভাবে হরেন মারতে মারতে সবাই মিলে এসেছি। মেন রোডে আসার পর একটু সাউন্ডটা কমিয়ে দিয়েছি, যেহেতু এটা মেন রোড, এখানে তো আর ফাজলামো করা যাবে না রে বাবা। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এখনো কিন্তু বরের গাড়ি আসেনি, আমরা সবাই রানিং চলে এসেছিলাম। এসে দেখি এদিকে বড় চলে এসেছে। আর এখানে দেখো এখন সেল ফাটানো হচ্ছে, যেহেতু এখন দিনের বেলা সেই জন্য সেলটা ফাটিয়েছে, একদমই বোঝা যাচ্ছিল না। কিন্তু বর আসবে বলে কথা, যদি না সেল ফাটানো হয় তাহলে লোক বুঝবে কিভাবে যে আমাদের বাড়ির ছেলে গিয়েছে বিয়ে করতে। সেল ফাটানো হয়ে যেতে এদিকে দেখো গেট ধরার পর্ব স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে দাদা ভাইয়ের শালি বৌদি সবাই এসে গেট ধরছে, এটাই ওদের প্রাপ্য, এটা তো দিতেই হবে তাই না। কিন্তু দেওয়ার আগে এই যে আনন্দটা হয়, এটা কিন্তু খুব ভালো লাগে। আমাদেরও কোনো দিদিদের বিয়ে হলে আমরাও ঠিক এইভাবেই গেট ধরি। তো ওরাও গেট ধরেছে, ওদের ডিমান্ড ছিল 20,000 টাকা, কিন্তু 20,000 টাকা তো দেওয়া পসিবল নয়, তাই 5,000 টাকা দিয়ে ওদেরকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। গেট ধরার পর্ব শেষ হয়ে যেতে আমি, বাবা, মা সবাই মিলে চলে গেছিলাম পেট ভোজন করতে। প্রথমে দিয়েছিল পুরি এবং ছোলার কাবলি, ওটা খাওয়ার পর সাদা ভাত, ডাল আর ঝুড়ি আলু ভাজা। ঝুড়ি আলু ভাজাতে বাদাম দিয়েছিল, আমি খাই না সেই জন্য আমি আমার মাকে তুলে দিয়েছি। এটা ছিল মাছের মাথা দিয়ে ডাল। তারপর চলে এলো আলু কষা। আলুটা একটু শক্ত হলেও আমি কিন্তু আলুটার সাথে যুদ্ধ করে আলুটাকে ভেঙে নিলাম। তারপর খেয়ে দেখলাম যে দারুণ টেস্ট হয়েছিল আলু কষাটা। দই কাতলা এসে পাতে পড়ে গেল, আমি একটা পেটির পিস নিয়ে খেলাম, যেহেতু আমি মাছ খেতে খুব একটা পছন্দ করি না। তো তারপর শেষে ছিল চিকেন কষা দিয়ে জমিয়ে খেলাম। খাওয়ার পর চাটনি পাঁপড় চলে এলো। বাড়িতে তো সবসময় মাছ মাংস হয়েই থাকে, কিন্তু চাটনি পাঁপড়টা তো আর সবসময় বাড়িতে হয় না, সেই জন্য বিয়ে বাড়ির আমার কাছে বেস্ট খাদ্য হচ্ছে চাটনি পাঁপড়। তোমরাও কি তাই মনে করো? অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমি কিন্তু ফুড ব্লগার নই, তাও মনে হলো যে তোমাদের সাথে এই বিয়ে বাড়ির মেনুগুলো শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে, আর যদি নাও ভালো লাগে সেটাও কিন্তু জানাবে। দিদি কিন্তু এখানে বেনারসি শাড়ি পরেনি, আমাদের 3টা বেনারসি শাড়ি পরলেও আমার দিদি কিন্তু একদমই ইউনিক সেজে গেছিল, কারণ ও বলেই দিয়েছিল যে সবার সাথে আমি ম্যাচ করব না। আমি থেকে শুরু করে বিয়ে বাড়িতে যে কটা মেয়ে এবং বউরা ছিল সবাই কিন্তু বেনারসি শাড়িই পরে গেছিল, এমনকি আমার মাও পরেছিল, কিন্তু আমার দিদি চিকনকারি শাড়ি পরেছিল। ও একদমই ইউনিক হয়ে গেছিল, ব্যাপারটা আমার বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়া করার পর আমি, মা আর দিদি ছুটে চলে গেছি ফুচকা খেতে। ফুচকা জিনিসটা এমনই একটা জিনিস যেটা বিয়ে বাড়িতে ছাড়া যাবে না, কারণ মেয়েরা ফুচকার প্রতি যে একটা আলাদাই টান আছে সেটা আশা করি সবাই জানে। ফুচকা খেয়ে নেওয়ার পর এদিকে আমি একটু বাবুর কাছে এলাম ফটোশুট করবো বলে, কিন্তু ফটোশুট করার সময়টা ও দিল কোথায়? এদিকে ও দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও এদিকে একটা কুকুর দেখেছে, তো সেই কুকুরটাকে ও এখন নেবে বলে ওইভাবে জেদ করছে, কিন্তু কুকুরটা ওর কাছে আসছে না বলে কান্না করে মাকে শিকায়ত করছে আমার নামে, যেহেতু আমি কুকুরের কাছে ওকে নিয়ে যাইনি সেই জন্য। তারপর দেখো এদিকে আমার মা চলে এসেছে আমাদের সঙ্গে ফটো তুলবে বলে। 3 বোন এইভাবে একটা ভিডিও বানিয়েছি, তো কেমন লাগছে আমাদের 3 বোনকে অবশ্যই জানাবে। খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছু কিন্তু ভিলাতেই হয়েছিল, আর ভাবি আর দাদা ভাই বসেছিল বাড়িতে। আমরা এখন ভিলা থেকে বেরিয়ে চলে যাচ্ছি যেখানে ভাবি আর দাদা ভাই আছে। এখানে দাদা ভাই বসে আছে, আর তারপর দেখো বিয়ে পড়ানোর পর্ব স্টার্ট হয়ে গেছে। বিয়ে পড়ানো দেখতে এসে আমি ফাইনালি পিয়াদিকেও দেখতে পেলাম, কারণ প্রথম থেকে শুরু করে পিয়াদি একদমই আমার কাছে আসেনি আজকে। তো যেহেতু উনি হচ্ছে রায়বাগিনী ননদিনী, উনি তো থাকবে ওনার কাছে তাই না। এক বাবার রাজকন্যা যখন অন্যের বাড়ি দাসী হয়ে যায়, এই কবুল বলার সময়টা সেই মেয়েটার যে কতটা কষ্ট হয়, কতটা বুক ফেটে ওঠে, সেটা একমাত্র সেই জায়গাটাই দাঁড়িয়ে থাকা সেই মেয়েটাই বোঝে। আমি হয়তো ওই জায়গাটা এখনো পার করিনি ঠিকই, কিন্তু আমার এক্সপিরিয়েন্স হিসাবে আমি যতটা জানি তোমাদেরকে ততটাই বললাম। আমার মা এবং আমার মাসিরা তো অনেক আগেই চলে এসেছিল বাড়িতে। বিয়ে পড়ানোটা হয়ে যেতে আমি চলে এসেছিলাম
বাড়িতে আসার পর যা গয়না জুয়েলারি পরেছিলাম সব খুলে দিলাম। কল এলো যে মেহেন্দি করতে হয়। তো মেহেন্দিটা কার করতে যাচ্ছি, কেন করছি সেটা কিন্তু পরের ভিডিওতে তোমরা অবশ্যই জানতে পারবে। আমি কিন্তু মেহেন্দিও করতে পারি। আমার একটা ইনস্টাগ্রাম আইডি আছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ফলো করতে পারো। পার্টি মেহেন্দির জন্য আমাকে বুকিং করতে পারো তোমরা। মেহেন্দি করে এদিকে আবার চলে এলাম ভাবির কাছে। তো ভাবির মুখ দেখানো একদমই বারণ ছিল। নতুন ভাবির সাথে আড্ডা মেরে চলে এসেছি আবার পেট ভোজন করতে। আজকের রাতের বেলা মেনুতে ছিল সাদা ভাত আর বিফ কষা। জমিয়ে খাওয়া দাওয়া করার পর তারপর চলে গেছিলাম বাড়িতে। দাদা ভাইয়ের বিয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। দেখা হবে নতুন ব্লগে। টাটা বন্ধুরা।